প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করতে যাচ্ছি 181 এপিসোড। এবং আজকে যাদের জন্য এপিসোড শুরু করছি, ফর স্টুডেন্ট অফ 11 ক্লাস বা একাদশ শ্রেণীর জন্য, এবং তাদের সিলেবাসের যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে ওয়ার্কশিট বা কার্যপত্র। এবং এই ওয়ার্কশিট বা কার্যপত্রের ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার বা সৃজনশীল প্রশ্ন উত্তরের প্রথম অংশ নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আজকের পাঠে সুস্থভাবে অংশগ্রহণ করেছো। আজকের পাঠে তোমরা যা জানতে পারবে সেটা প্রথমে দেখে নাও। ওয়ার্কশিট বা কার্যপত্র কি, এলিমেন্টস অফ ওয়ার্কশিট বা কার্যপত্রের উপাদান, কাইন্ডস অফ ওয়ার্কশিট বা কার্যপত্রের প্রকারভেদ। এই তিনটি মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। তোমরা ধৈর্য ধারণ করে শোনো। আর আমার এই এপিসোড আশা করি তোমাদের খুব কাজে লাগবে। এবং যদি তোমরা আমার এই এপিসোড বা এই পাঠ থেকে তোমরা উপকৃত হও, আমি নিজেকে সার্থক মনে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো প্রথমে আমরা জেনে নিই কার্যপত্র কি। ওয়ার্ক অর্থ কাজ। আমরা যে কোনো সময় বলতে পারি যে আমি ওয়ার্ক নিয়ে ব্যস্ত, আমার কাজ নিয়ে ব্যস্ত। এবং শিট হচ্ছে তালিকা। কীরকম? এই যে আমি একটা বাজারের তালিকা তৈরি করলাম, একটা শিট তৈরি করলাম। আমার এলাকায় কতজন মানুষ আছে একটা তালিকা তৈরি করলাম, অর্থাৎ একটা শিট তৈরি করলাম। এই হচ্ছে ওয়ার্ক এবং শিট। আমি যে কাজটা করলাম, তালিকা তৈরি করলাম, সেটা হচ্ছে আমার ওয়ার্ক। আর যেখানে করলাম সেটা হচ্ছে আমার শিট। এই হচ্ছে ওয়ার্কশিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য ওয়ার্কশিটের অর্থ কার্যপত্র বা খসড়াপত্র। যেখানে কোনো কাজের অগ্রগতি বা বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য জানা যায়। ওয়ার্কশিটকে রাফ কাজও বলা হয়। এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, তুমি যখন স্কুল লেভেলে অঙ্ক করেছো, সেই অঙ্কটা করার আগে কোনো না কোনো পৃষ্ঠায় তুমি অঙ্কটার একটা রাফ কাজ করেছো, অর্থাৎ অঙ্কটা ঠিক হচ্ছে কি না। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে উত্তরটা লিখতাম অঙ্কের, তাকে ডান পৃষ্ঠায় লিখতাম এবং বাম পৃষ্ঠায় সেটার রাফ কাজটা করতাম। অর্থাৎ অঙ্কটা দুইবার করতাম, একবার রাফ করতাম, উপরে লিখে দিতাম যে খসড়া বা রাফ, আর ডান পাশে ফাইনাল আনসারটা লিখতাম। যখন রাফ কাজটাকে আমি মনে করতাম যে ঠিক আছে, আই এম স্যাটিসফাইড, আমার উত্তর ঠিক, তখন আমি ফাইনাল বা চূড়ান্ত আনসারটা ডান পৃষ্ঠায় করতাম। এটা অঙ্কের ক্ষেত্রে, সাধারণ থিওরির ক্ষেত্রে নয়। সুতরাং এই যে ওয়ার্কশিট বা রাফ কাজ বা খসড়াপত্র বা কার্যপত্র আমাদের অ্যাকাউন্টিংয়ের জন্য কি কাজে আসে? আমি যে গল্পটা বললাম, যে উদাহরণটা দিলাম, সেটা আমাদের অ্যাকাউন্টিংয়ে কি কাজে আসে? আমরা জানি যে আমরা জাবেদা, খতিয়ান, রাওয়ামিল থেকে চূড়ান্ত হিসাব তৈরি করি বা আর্থিক বিবরণী তৈরি করি। সেই আর্থিক বিবরণী তৈরি করাটাই হচ্ছে একজন অ্যাকাউন্টেন্টের সর্বশেষ কাজ। ওই প্রতিষ্ঠানের আর্থিক বছরের হিসাবের সর্বশেষ ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। হ্যাঁ, এরপরে রেশিও অ্যানালাইসিস থাকতে পারে, কমেন্ট থাকতে পারে,
কোনো পরামর্শ দিলে হলে থাকতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু হিসাবের শেষ হচ্ছে আর্থিক বিবরণী। সেই আর্থিক বিবরণীটা যখন আমি করে ফেলবো, সেটা ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে, যে কোনো কারণে ভুল হতে পারে। আমার রাইটিং মিস্টেক, আমার পুস্টিং মিস্টেক, বা আমার জাবেদার মধ্যে ভুল, আমার রেওয়ামিলের মধ্যে ভুল, বা আমি কোনো সমন্বয় এখানে উত্থাপন করি নাই, যে কোনো কারণে ভুল হতে পারে। এই জন্য চূড়ান্ত হিসাব তৈরির আগে আমাকে যে কাজটা করতে হয় সেটাই হচ্ছে ওয়ার্কশিট। এবং এই ওয়ার্কশিটের মধ্যে একই পৃষ্ঠায়, খেয়াল করো, একই পৃষ্ঠায় ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, সবগুলা কাজ কিন্তু একটি একটি কলাম দিয়ে শেষ করা হয়। এবং সেখানেই নেট প্রফিট বা নেট লস নির্ণয় করা হয়, ব্যালেন্স শিটের টোটাল নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনাটা করে আসছিলাম সে আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে কি, ওয়ার্কশিট কি, এই আলোচনাটা আমরা করেছি এবং এরপরে যে আলোচনাটা আমরা করলাম। এখন সেই ওয়ার্কশিটের মধ্যে কি দেখানো হয়? হিসাব বিজ্ঞানে ওয়ার্কশিট বা কার্যপত্র হচ্ছে আর্থিক বিবরণী বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরির পূর্বে প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের ফলাফল জ্ঞাত করার কসরা কাজ, যেখানে নিট লাভ ক্ষতি এবং উদ্বৃত্তপত্রের অ্যাসেট ও লায়াবিলিটি পর্যন্ত প্রদর্শন করা হয়। একটু আগে আমি যে কথাটা তোমাদের উদ্দেশ্যে বলেছি, সেই কথাটাই কিন্তু এখন আমরা উপস্থাপন করলাম। এখন সর্বশেষ কথাটা বলি। অতএব হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল, সমন্বয়, আয় বিবরণী ও উদ্বৃত্তপত্রের সম্পত্তি ও দায় প্রদর্শনের জন্য ডেবিট ও ক্রেডিট কলাম তৈরি করে যে বহুঘোড়া খসড়া বিবরণী প্রণয়ন করা হয় তাকে ওয়ার্কশিট বলে। ঠিক আছে? আমার এর আগের আলোচনার সাথে এই কথা ঠিক আছে? ওকে, নেক্সট দেখো একটি ছোট চিত্র। সেই চিত্রের মধ্যে ছোট ক্লাসের উদাহরণটা এখানে আনা হয়েছে, যে তাকে একজন বাচ্চাকে হোমওয়ার্ক দেওয়া হবে, অথবা ক্লাসে তাকে এই পৃষ্ঠাটা দেওয়া হবে। এই পৃষ্ঠায় কি লেখা আছে? নাম্বার 1, 1 + 1 = কত হবে? কত হবে? এই বাচ্চাটা কিন্তু সেটাই লিখবে। 2 + 1 কত হবে? 4 + 1 কত হবে? তার মানে হচ্ছে কি, এটা একটা খসড়া কাজ। চূড়ান্ত কাজটা সে বাসা থেকে করে নিয়ে আসবে। ওকে, তাহলে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনার আলোকে অ্যাকাউন্টিংয়ের যে ওয়ার্কশিট করা হয় সেটার একটা প্রতিবেদন চিত্র আমরা এখানে উপস্থাপন করছি। এই প্রতিবেদনে দেখো ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, এবং পরিপূর্ণ একটা অঙ্ক যেখানে তোমার নেট ইনকাম পর্যন্ত, এই যে এখানে নেট লস, এই অঙ্কের জন্য এটা নেট লস পর্যন্ত দেখানো হয়েছে। আরেকটা কথা বলে রাখি, ওয়ার্কশিট সবসময় পেন্সিল দিয়ে করানো হয়, এই জন্য যে কোনো কারেকশন থাকলে যেন শুদ্ধ করা যায়, কারণ এটা রাফ কাজ, খসড়া কাজ, কলম দিয়ে করা হয় না, পেন্সিল দিয়ে করা হয়। ঠিক আছে? সুতরাং এখানে যদি কোনো ভুলভ্রান্তি ধরা পড়ে, সেই ভুলটা শুদ্ধ করেই আমরা চূড়ান্ত হিসাব তৈরি করব বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব। ঠিক আছে? এখন চলো আমরা নেক্সট আলোচনায় যাই। কার্যপত্রের উপাদান বা এলিমেন্টস অফ ওয়ার্কশিট ইংরেজিতে যেটা বলে। উপাদান কি কি? নাম্বার 1, শিরোনাম। কার্যপত্রের উপরে শিরোনাম থাকবে কার? ABC কোম্পানি,
ওয়ার্কশিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019, এরকম শিরোনামটা থাকবে। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে। নাম্বার 3 অ্যাডজাস্টমেন্ট থাকবে। নাম্বার 4 অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে। নাম্বার 5 ইনকাম স্টেটমেন্ট থাকবে। নাম্বার 6 রিটেইনড আর্নিং স্টেটমেন্ট থাকবে। তবে হ্যাঁ, জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে, সোল প্রপার্টারশিপের ক্ষেত্রে কিন্তু রিটেইনড আর্নিং স্টেটমেন্ট আসবে না। লাস্ট ব্যালেন্স শিট। ঠিক আছে, এ হচ্ছে কার্যপত্রের উপাদান। এখন আমরা কার্যপত্রের প্রকারভেদ নিয়ে আলোচনায় ফিরে যাচ্ছি। কাইন্ডস অফ ওয়ার্কশিট কয় প্রকার দেখো। নাম্বার 1 8 ঘরা কার্যপত্র, 8 কলাম ওয়ার্কশিট। নাম্বার 2 10 ঘরা কার্যপত্র, 10 কলাম ওয়ার্কশিট। নাম্বার 3 12 ঘরা কার্যপত্র, 12 কলাম ওয়ার্কশিট। এখন এই 3 প্রকার ওয়ার্কশিটের কাঠামোগত অবস্থান কি হবে, অর্থাৎ কোনটা কোন স্টাইলের, কোনটা কোন ধরনের, সেটাই তোমাদের সামনে আমরা এখন উপস্থাপন করছি। প্রথমে আসো 8 ঘরা বা 8 কলাম ওয়ার্কশিট। দেখো এখানে 1 2 3 4, এটার ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তাহলে কয়টা হলো? 4 2 গুণে 8, এই জন্য এটাকে বলা হয় 8 ঘরা। এখানে বিবরণ আর ক্রমিকের জন্য কোনো ঘরা বা কলাম হিসাব করা হয় না। আমার অঙ্কের জন্য যে ঘরটা হবে বা কলাম হবে, এটাই আমার জন্য অঙ্কের হেডলাইন। 8 ঘরা, এই যে 1 2 3 4 5 6 7 8। নেক্সট 10 ঘরা, 2 ঘরের পরিমাণ বেড়ে গেল। আমরা রেড মার্ক দিয়ে দেখাচ্ছি কি বেড়েছে, সমন্বিত রেওয়ামেল। এর আগের 8 কলামের মধ্যে কিন্তু এটা ছিল না। এখন কি বাড়লো? সমন্বিত রেওয়ামেল। তাহলে 1 2 3 4 5, 5 2 গুণে 10। নেক্সট 12 কলাম। এখানেও যেটা এক্সট্রা আসলো সেটা রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী। তাহলে কয় ঘর হলো? 12 ঘর। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অথবা 1 2 3 4 5 6, 6 2 গুণে 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সৃজনশীল প্রশ্নের বা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার আগে মৌলিক যে কথাগুলি, সেগুলি আজকে আলোচনা করলাম। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে পুরোপুরি আলোচনায় আসব। এই জন্যই বলছি, আগামী ক্লাসে যা শিখব, কি শিখব? ক্রিয়েটিভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার, সৃজনশীল প্রশ্ন উত্তর এর দ্বিতীয় অংশ, ব্যবহারিক কার্যপত্র। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আগামী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।